নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে বাংলা গল্প পাঠের আসরে জানাই স্বাগত। আপনারা যারা বাংলা গল্প শুনতে ভালোবাসেন তাদের জন্য বাংলা গল্প পাঠের আসর নিয়ে এসছে নতুন নতুন গল্প। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আপনাদের জন্য আজকের গল্প হলো মনিরপুরের শিশু বলি। শুরু হচ্ছে আজকের গল্প মনিরপুরের শিশু বলি। রাত্রি তখন 1টা বাজে। গোটা মনিরপুর ঘুমাচ্ছে। অমাবস্যার কালো আকাশ, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। মাঝে মাঝে রাত্রির আকাশে মেঘের গর্জন ও বিদ্যুতের আলোতে যেটুকু দেখা যাচ্ছে তাতে রাস্তা ভালো করে বোঝা খুব মুশকিল। ভ্যাপসা গরম পড়েছে। এরই মধ্যে একটা লোক আপাতমস্তক চাদর মুড়ি দিয়ে একটা ভারী বস্তা কোলে করে কোথাও একটা টেনে নিয়ে যাচ্ছে। লোকটাকে দেখে রাস্তার 4-5টা কুকুর কাতর স্বরে চিৎকার করে কেঁদে উঠল। আকাশে তখন মেঘের অবস্থা ভালো নেই, যে কোনো সময় বৃষ্টি নামবে। তাই লোকটির বেশ তাড়া রয়েছে কাজটা শেষ করবার। বিদ্যুতের আলোতে লোকটি লক্ষ্য করল বস্তাটা থেকে টপ টপ করে রক্ত রাস্তায় পড়ছে। এটা দেখে লোকটি বেশ আতঙ্কিত হলো। তবে একবার আকাশের দিকে তাকিয়ে নিয়ে মনে মনে বেশ নিশ্চিন্ত হলো আর ভাবল, সকালের মধ্যে এই বৃষ্টির দাগ নিশ্চয়ই ধুয়ে যাবে। লোকটা এবার দ্রুত গতিতে পা চালিয়ে একটা ফাঁকা মাঠে প্রবেশ করলো। মাঝরাত্রি ঝিঝি পোকাগুলো এক নাগাড়ে ডেকে চলেছে। মনে হচ্ছে কোনো গোপন গল্পের সাক্ষী তারা। লোকটা এবার একটা মাঠের মধ্যে এসে দাঁড়ালো। অনতিদূরই অপর এক ব্যক্তি কোদাল দিয়ে মাটিতে গর্ত করে তুলেছে। এই গরমের দিনে এই কাজটা যে পরিশ্রম সাধ্য তা আর বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যে যা গর্ত করা হয়েছে তাতে তাদের কাজটা করতে খুব একটা অসুবিধে হবে না। এরপর দুজন চোখের ইশারাতে কি একটা কথা বলে বস্তাটা মাটির গর্তের মধ্যে দিয়ে ফেলে দিল। তারপর দুজন মিলে মাটি চাপা দিতে শুরু করলো। কাজটা যতটা পারা যায় দ্রুত করার তারই চেষ্টা করলো, কারণ আকাশে মেঘ প্রচন্ড পরিমাণে ডাকতে শুরু করেছে। কাজটা শেষ করে আবারও তারা চোখের ইশারাতে নিজেদের মধ্যে কথা বলে যে যার মতো করে অন্ধকার রাস্তায় চলে গেল। মাঠের পাশে একটা পোড়া ভাঙা বাড়িতে লুকিয়ে লুকিয়ে একটা বোবা আজপাগল ভিখারি এই গোটা ঘটনাটার সাক্ষী হয়ে থাকলো। আর সে যা দেখলো তাতে সে ভীষণ ভয় পেয়েছে, রীতিমতো কাঁপছে সে। অন্ধকার পথে হঠাৎই মেঘের ঝলকে ভিখারিটা দেখলো যে লোকটার চাদরে মুড়ি দিয়ে এসেছিল তার বাঁ হাতটা। সেই লোকটার বাঁ হাতের বেশ কিছুটা অংশ পুড়ে গিয়েছে। এরপর ওই দুই ব্যক্তি অন্ধকার পথে মিশে গেল। রাত্রি তখন 2:30 বাজে। আকাশ ভূমি বৃষ্টি নামল, আর বৃষ্টির জলে রাস্তায় পড়ে থাকা রক্তের দাগ ক্রমশ ধুয়ে যেতে থাকলো। পরের দিন সকাল 10টা বাজে। আলেয়া ওর মায়ের সাথে স্কুলে যাবার জন্য রেডি হচ্ছে। যদিও আলেয়া স্কুল ওদের বাড়ি থেকে খুবই কাছে, আর ওর বয়সও প্রায় 10 হবে। সে চাইলেই নিজে নিজেই স্কুলে যেতে পারে। কিন্তু দিন 3 আগে ঘটে যাওয়া সেই ঘটনাটার কারণে ওর মা আলিয়াকে একা ছাড়ার সাহস পেল না। শুধু আলেয়া বলে নয়, এখন স্কুলের সব বাচ্চাদেরই তাদের বাবা মা
স্কুলে দিতে আসে আর নিতেও আসে। আলেয়াকে স্কুলের ভেতর পৌঁছে দিয়ে তার মা বাড়ির দিকে যাবে, ঠিক তখনই স্কুলের গেটের কাছে মিসেস রায়ের সাথে দেখা। মিসেস রায় বললেন, আরে মিসেস দাস যে, আপনি আলিয়াকে পৌঁছে দিতে এসেছিলেন নাকি? মিসেস দাস বললেন, হ্যাঁ, আর কি করব বলুন তো, চারিদিকে যা অবস্থা, ওদিকে বন্যার মা বাবার মুখের দিকে তো কিছুতেই তাকানো যাচ্ছে না। মেয়েটাকে আজ 3 দিন হলো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আলিয়ার বয়সী একটা মেয়ে, ওদের বন্ধু। ভাবুন তো, আমাদেরও তো ছেলে মেয়ে আছে, ওদের সাথেও তো এমন হতে পারে। আর পুলিশ নাকি ওদের কোনো খোঁজ খবরই দিতে পারলো না এখনো। মিসেস রায় বললেন, আমার ছেলে সোহম বলছিল সেই শুক্রবার রাত্রে পুলক স্যারের টিউশন থেকে পড়ার পর ওরা একসাথেই বেরিয়েছিল। তারপর রাস্তায় সাইকেল নিয়ে যাচ্ছিল, কিন্তু মাঝে ওদের বাড়ির রাস্তা আলাদা হয়ে যাওয়ায় বন্যা ওর বাড়ির দিকে চলে যায় আর আমার ছেলে চলে আসে আমাদের বাড়ির দিকে। কিন্তু এর মাঝে যেটি কি হয়েছিল, আর শুনেছি ওর সাইকেলটাও তো মাঝ রাস্তাতেই পাওয়া গেছে। মেয়েটা কি কর্পূরের মতো উবে গেল যে কেউ কিছুই বলতে পারছে না। এদিকে স্কুলের দারোয়ান নিধিরাম স্কুলের বেল পড়ে যাওয়ায় স্কুলের গেট বন্ধ করার জন্য এগিয়ে এলো। তা দেখি মিসেস রায় কথা শেষ না করতেই বললেন, ওকে মিসেস দাস, আজ তবে আসছি, আপনারা সাবধানে থাকবেন, দিনকাল মোটেও ভালো না। মিসেস দাস তার কথায় সম্মতি জানিয়ে বললেন, হ্যাঁ, আপনারাও। এরপর দুজনে স্কুল থেকে বেরিয়ে গেল যে যার বাড়ির দিকে। স্কুলের দারোয়ান গেট বন্ধ করল। অসতর্কভাবে গেটটা বন্ধ করার সময় ওর হাতে একটু লেগে গেল। গত রাত্রে পুড়ে যাওয়া সেই দাগটা সে দেখতে পেল। হাতে সেই দাগটা এখনো জ্বলজ্বল করছে। দারোয়ান নিধিরাম স্কুলের ভেতরে এবার প্রবেশ করল। স্কুলে টিফিন বেল বাজলো। টিফিন হাতে করে 5 বন্ধু এগিয়ে এলো। এক কি এনেছে আর মনের সুখে খাবারের গন্ধ নিচ্ছে। আলিয়া ঘটনাটা দেখতে পেয়ে বলল, দেবু, আমাদের এত চিন্তা আর তুই খালি খেতেই ব্যস্ত। দেবস্মিতা বলল, ওমা, সামনে খাবার থাকলে কি এত কথা ভাবা যায় বল? মঙ্গল বলল, এই তোরা চুপ কর তো, আর শোন আমার কথাটা। আমি টিভিতে দেখেছি, জানিস তো, এই দুষ্টু লোকগুলো বাচ্চা ছেলে মেয়েকে
মানুষটিকে বলছিল, দেখুন, আমার স্কুলের একজন ছাত্রী নিখোঁজ হয়েছে, আপনারা কোনো তথ্যই দিতে পারছেন না, তাহলে কোন ভরসাতে তাদের মা বাবারা বাচ্চাদের স্কুলে পাঠাবে বলুন তো? আমি বলি কি, যেখান থেকে বন্যা নিখোঁজ হয়েছে আপনারা একবার তাকে গিয়ে জিজ্ঞাসা করুন। হ্যাঁ প্লিজ, ফোন রাখছি আমি এখন, নমস্কার। স্কুলের হিস্ট্রি টিচার অদ্বিতীয়া ম্যাম হেড ম্যামের সামনেই ছিলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কি হয়েছে দিদি? হেড ম্যাম বললেন, আর বলো না, পুলিশ ফোনে ছিল, আমায় জিজ্ঞাসাবাদ করতে চায়। আমিও তাই বললাম, বারবার আমায় জিজ্ঞাসাবাদ না করে পুলক স্যারকে নাকি একজন আছেন না, আর এই যিনি ম্যাথ পড়ান, সেখান থেকেই তো বর্ণা মিসিং, আপনারা বরং তাকে গিয়ে জিজ্ঞাসাবাদ করুন আরেকবার। অদ্বিতীয়া ম্যাম ওনার কথায় সম্মতি জানিয়ে বললেন, হ্যাঁ দিদি, ঠিকই বলেছেন আপনি। দুপুর তখন 3:30। পুলিশের গাড়ি এসে দাঁড়ায় মিস্টার পুলক সেনের বাড়ির সামনে। মিস্টার দত্ত বেশ কয়েকবার কলিং বেল বাজালেন। একটুক্ষণ পরে দরজা খোলা হলো। দরজা খুলতেই মিসেস সেন পুলিশ দেখে বললেন, এ কি, আপনারা আবার এসেছেন? অফিসার মিস্টার দত্ত বললেন, কিচ্ছু করার নেই ম্যাডাম, এটা আমাদের ডিউটি, আর বাচ্চাটা যেহেতু এখান থেকেই পড়ার পর নিখোঁজ হয়েছে, তাই এটা আমাদের করতেই হবে। মিসেস সেন বললেন, দেখুন স্যার, আমার হাজবেন্ড রীতিমতো ট্রমার মধ্যে আছে। একটা জলজান্ত মেয়ে, প্রাণোচ্ছল মেয়ে, এখান থেকে পড়ে গিয়ে বাড়ির পথে উধাও। আমার স্বামীর মনের অবস্থাটা একটু ভাবুন। আর এই ঘটনার পর থেকে ও একটাও টিউশন পড়ায়নি, কোনো ক্লাসকেই পড়ায়নি। মিস্টার দত্ত একটু মৃদু স্বরে বললেন, দেখুন, আমরা সবটা বুঝতে পারছি, কিন্তু এটা তো আমাদের কাজ, যে করে হোক বাচ্চাটাকে খুঁজে পাওয়া দরকার। আর আপনারা তো এটাই চান বলুন, তাই রিকোয়েস্ট করছি ম্যাডাম, আপনার হাজবেন্ডকে আরেকবার ডাকুন প্লিজ। আপনারা কোঅপারেট করুন আমাদের সাথে, আমরা আরো একবার আপনার হাজবেন্ডকে জিজ্ঞাসাবাদ করতে চাই। কথা চলাকালীন পুলক বাবু এসে উপস্থিত হলেন। পুলক বাবু বললেন, আমায় ডাকতে হবে না, আর আমি ঠিক আছি। আপনি বলুন, কি জানতে চান, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি আমি? মিস্টার দত্ত বললেন, আচ্ছা পুলক বাবু, একটু মনে করে বলুন তো, ঘটনার 2-3 দিন আগে, কিংবা ধরুন ঘটনার দিনই, বন্যার সাথে অন্য কোনো বাচ্চার ঝগড়া মারামারি হয়েছে? আসলে এখনকার দিনের বাচ্চা তো কিছুই বলা যায় না। পুলক বাবু বললেন, দেখুন, ওরা বাচ্চা, তাই ওদের ঝগড়া এই ব্যাপারগুলো বড়দের থেকে রীতিমতো আলাদা। হ্যাঁ, তবে একটা বন্ধুর সাথে একটু ঝামেলা হয়েছিল ওর, তবে নাথিং সিরিয়াস। মিস্টার দত্ত বললেন, একটু ডিটেইলে বলুন তো, ঠিক কি হয়েছিল? পুলক বাবু বললেন, আসলে সেদিন আমি ওদের পড়াতে শুরু করব, তার আগে দেখি নোটস পত্র নিয়ে সুলগ্নার সাথে বর্ণার ঝগড়া। তারপর আমি ওদের ঝগড়া মিটিয়ে আবার ভাবও করে দিই। এগুলো কিন্তু তেমন কিছু না, অত্যন্ত শিশুসুলভ ঝগড়া। মিস্টার দত্ত বললেন, ও বুঝলাম। এরপর মিস্টার দত্ত ও তার সঙ্গী হরি বেরিয়ে গেলেন। তবে যেতে যেতে বললেন, পুলক বাবু, আজ তবে আসছি, কিন্তু দরকার পড়লে আমরা কিন্তু আবারও আসব। নমস্কার। পুলক বাবুর বাড়ি থেকে বেরিয়ে মিস্টার দত্ত ও হরি গাড়িতে উঠলেন। ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বললেন। এরপর মিস্টার দত্ত হরিকে বললেন, বুঝলে হরি,
কিছুই বুঝতে পারছি না কেসটা কোন দিকে এগাচ্ছে। যাই হোক, থানাতে গিয়ে একটা কড়া করে আদা দিয়ে চা খেতে হবে, না হলে মাথার জট খুলবে না। স্টেশনে হরি ও অফিসার মিস্টার দত্ত মনের সুখে চায়ের কাপে চুমুক দিচ্ছেন। আর ক্রমাগত ভেবে চলেছেন কেসটাকে নিয়ে। এমন সময় মিস্টার দত্তর আরো দুজন পুলিশ সঙ্গী একটা গরিব লোককে থানায় ধরে নিয়ে এসে বলল, স্যার, এই যে এই লোকটা নতুন ব্রিজ যেখানে তৈরি হচ্ছে সেখানে কাজ করে, এ চুরি করে ধরা পড়েছে স্যার, তাই ওকে একেবারে হাতে নাতে ধরে এনেছি স্যার। লোকটি চিৎকার করে কাঁদতে কাঁদতে মিস্টার দত্তকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার, এরা মিথ্যে কথা বলছে স্যার, আমি এটা চুরি করিনি স্যার, কুড়িয়ে পেয়েছি কাজ করতে করতে। আমি গরিব লোক স্যার, আমি এই নতুন ব্রিজের ওখানে কাজ করি স্যার। মালিক বলেছিল এই ব্রিজের কাজ দুদিন বন্ধ থাকবে, কিন্তু প্রত্যেক দিন যেন আমি সময় মতো গিয়ে ওখানে একবার টহল দিয়ে আসি। কাল অব্দি ওখানে সোনার দুলটা ছিল না স্যার, আজ কাজ করতে গিয়ে দেখি যে এই সোনার দুলটা ওখানে রয়েছে, তাই সোনার দুল দেখে আর লোভ সামলাতে পারিনি স্যার, আমি ওটা বিক্রি করতে গিয়েছিলাম, আমি ওটা চুরি করিনি স্যার। লোকটি কথা শেষ না করতেই হরি বলে উঠল, আর একটা দুল বিক্রি করতে যাওয়ায় দোকানদার সন্দেহ করে। কি, তাই তো? গরিব লোকটি মাথা নেড়ে সম্মতি জানালো। মিস্টার দত্ত বললেন, কই দেখি দুলটা একবার। মিস্টার দত্ত ও তার পুলিশ সঙ্গীর কাছ থেকে দুলটি নিয়ে সেটা দেখে চমকে উঠলেন। মিস্টার দত্ত বললেন, আরে হরি, দেখো সেই দুলটা না, যার একটা আমরা ভাঙা অবস্থায় পাই বর্ণার সাইকেল যেখানে পাওয়া যায় ওখানে। হরি দুলটা হাতে নিয়ে বলল, হ্যাঁ স্যার, তাই তো, কিন্তু স্যার এই দুলটাও তো ভাঙা, এগুলো থেকে তো হাতের ছাপ বের করা খুব মুশকিল হবে স্যার। তবে একটা ব্যাপার স্যার, বর্ণার সাইকেল পাওয়া যায় বাড়ির বিপরীত দিকে, অথচ বন্ধুদের কথা অনুসারে বর্ণা নাকি বাড়ির পথে গিয়েছিল, সেখানে পাওয়া যায় একটা ভাঙা সোনার কানের দুল, আবার দুল জোড়ার অন্যটা পাওয়া যায় নতুন ব্রিজের কাছে। অদ্ভুত। মিস্টার দত্ত বললেন, হরি, অদ্ভুত তো বটেই। যাই হোক, তুমি ড্রাইভারকে বলো গাড়ি বের করতে, আমরা আগে বন্যার মা বাবার কাছে যাব, তারপর নতুন ব্রিজের জায়গাটাই। ও হ্যাঁ, এই ব্রিজ কনস্ট্রাকশনের দায়িত্বে যেন কে আছেন? মিস্টার অনুভব ভৌমিক, তাই না? ওনাকে আগে ফোন করে ব্যাপারটা জানাও, বলো আমরা নতুন ব্রিজের জায়গাটা একবার সার্চ করতে যাচ্ছি। আর হ্যাঁ, কিছু লোক রেডি রাখতে বলো, মানে জায়গাটা সার্চ করলেই হবে না, দরকার হলে সেখানে মাটি খুঁড়ে দেখতে হবে। তবে এত কিছু কথা মিস্টার অনুভব ভৌমিককে জানিও না, উনি সেটাকে খুঁড়ে দেখার পারমিশন না দিতেও পারেন, তবে জায়গাটা খুঁড়ে দেখা খুব দরকার আমাদের। হরি বলল, ওকে স্যার। পুলিশের গাড়ি বন্যার বাড়ির সামনে এসে দাঁড়ালো। অফিসার মিস্টার দত্ত বন্যার বাবা ও মাকে ডেকে বললেন, আপনাদের একটা কথা জানানোর আছে। বন্যার মা খুব কৌতূহল চোখ নিয়ে বলল, স্যার, কি হয়েছে? আমার মেয়েটাকে কি পাওয়া গিয়েছে? মিস্টার দত্ত মাথা নামিয়ে নিয়ে বললেন, না ম্যাডাম, তবে ওর একটা ভাঙা সোনার দুল পাওয়া গিয়েছে নতুন ব্রিজের ওখানে। বন্যার বাবা বললেন, সে কি, নতুন ব্রিজ? সে তো অনেক দূরে স্যার। বন্যার সাইকেল এক জায়গায়, সেখানে একটা ভাঙা কানের দুল, আর দুলের অন্য জোড়াটা পাওয়া যাচ্ছে এত দূরে, কিভাবে? মিস্টার দত্ত বললেন, সেটা তো আমরাও বুঝতে পারছি না, কিন্তু আমরা একটা আশঙ্কা করছি।
বন্যার বাবা একটু কাঁদো কাঁদো গলায় বললেন, কি আশঙ্কা স্যার, আমার মেয়েটাকে কি আর। কথাটা শুনে বন্যার মা চিৎকার করে কাঁদতে কাঁদতে বললেন, ওরে বন্যা, কোন পাপের শাস্তি দিচ্ছিস মা আমাদের? মিস্টার দত্ত বললেন, শুনুন ম্যাডাম, নিজেকে সামলান প্লিজ। আমাদের সবাইকে একটু যেতে হবে নতুন ব্রিজের ওখানে, ওদিকটা একটু সার্চ করা দরকার, প্রয়োজন হলে মাটি খুঁড়ে দেখতে হবে। বন্যার বাবা বললেন, মাটি খুঁড়ে কেন? কেন স্যার, মাটি খুঁড়ে কেন দেখতে হবে? তবে কি আর কোনো আশাই নেই? মিস্টার দত্ত এবার একটু সান্ত্বনার স্বরে বললেন, দেখুন, এখনই এত ভেঙে পড়বেন না, আমরা শুধুমাত্র একটা আশঙ্কা করছি মাত্র, শিওর কিন্তু কিছুই নই। আচ্ছা চলুন, অনেকটা দেরি হয়ে গেছে। বন্যার মা বাবা বললেন, বেশ চলুন। মিস্টার দত্ত, হরিসহ বন্যার বাবা ও মা পুলিশের গাড়িতে উঠলেন নতুন ব্রিজ যাবার জন্য। মিস্টার দত্ত, হরি ও আরো দুজন পুলিশ, সাথে রয়েছে বন্যার বাবা ও মা। এছাড়াও আরো দুজন লোক রয়েছে যারা দরকার হলে মাটি খোঁড়ার কাজ করবে। মিস্টার দত্ত ও হরি জায়গাটাকে তন্ন তন্ন করে খুঁজে চলেছে। এদিকে বন্যার বাবা মা একদম ভেঙে পড়েছেন, ভীষণ কান্নাকাটি করছেন তারা। প্রায় 30 মিনিট হয়ে গিয়েছে, এখনো অব্দি কিছুই পাওয়া যায়নি। সন্ধে প্রায় আসন্ন, ঝিঝি পোকারা সবে সবে ডাকতে শুরু করেছে। এরই মধ্যে মিস্টার দত্ত নির্দেশ দিলেন, এবার তবে ব্রিজের থামের জায়গাটা যেখানে তৈরি হবে ওই দিকটা একটু খোঁড়া দরকার। মিস্টার দত্তের নির্দেশ মতো দুজন লোক জায়গাটাকে বেশ ভালোভাবে খুঁড়তে শুরু করলো। প্রায় 10-15 মিনিট ধরে চলল এই মাটি খোঁড়ার কাজ। হঠাৎই ওদের মধ্যে একজন বলে উঠল, স্যার এদিকে একটু আসুন, আমার কোদালটাই শক্ত কিছু একটা লাগলো মনে হচ্ছে। মিস্টার দত্ত, হরি সহ দুজন পুলিশ এগিয়ে গেল সেখানে দেখার জন্য। তারপর সবাই মিলে সেটা ধরাধরি করে বের করতেই যা পেল তাতে সবার হাড় হিম হয়ে গেল। হরি চিৎকার করে বলে উঠল, এ কি স্যার, এটা কি? এটা তো। মিস্টার দত্ত বললেন, বন্যার কাটা মাথা, কোনো দেহ নেই। বন্যার মা সেটা দেখা মাত্রই জ্ঞান হারালেন। বন্যার বাবার মুখ থেকে কোনো কথাই সরছে না। শুধু বন্যার বাবা নন, সেখানে উপস্থিত সকলেই কিছুক্ষণ চুপ করে রইলেন। মিস্টার দত্ত নীরবতা ভেঙে বললেন, ওটাকে পরীক্ষার জন্য পাঠিয়ে দাও হরি। আমি ঠিক এমনই একটা আশঙ্কা করেছিলাম। গ্রামের লোককে বলতে শুনেছিলাম এই ব্রিজটা নাকি কিছুতেই তৈরি করা যাবে না যদি না 3টে মাথা বলি দেয়া হয়। গ্রামের লৌকিক বিশ্বাস, বোঝই তো হরি। হরি বললেন, কি সাংঘাতিক স্যার। মিস্টার দত্ত বললেন, তবে এই নতুন ব্রিজের কনস্ট্রাকশনের দায়িত্বে যিনি আছেন মিস্টার অনুভব ভৌমিক, এবার আমরা সেখানে যাব, তাকে এবার চেপে ধরে জিজ্ঞাসাবাদ করব। মিস্টার দত্ত বন্যার বাবাকে ডেকে বললেন, দেখুন, আপনাদের মনের অবস্থা আমরা সবাই বুঝতে পারছি, কিন্তু এখন আপনাদের আরো অনেক বেশি শক্ত থাকতে হবে, এইভাবে ভেঙে পড়বেন না প্লিজ। হ্যাঁ, আমরা হয়তো আর আপনার মেয়েকে ফিরিয়ে দিতে পারবো না, তবে খুনিকে শাস্তি আমরা দেবই দেব। আপনার মিসেসকে একটু সামলান, ওনাকে বাড়ি নিয়ে যান, কাল সকালে একবার আপনাদের বাড়ি যাব আমরা। বন্যার বাবা কোনো রকমে বন্যার মায়ের জ্ঞান ফিরিয়ে আনলো। তারপর একটা টোটো ডেকে ওনারা বাড়ি গেলেন। এদিকে মিস্টার দত্ত নতুন ব্রিজের পুরো জায়গাটাই সিল করে দেওয়ার নির্দেশ দিল। সব কাজ শেষ করে মিস্টার দত্ত ও হরি বেরিয়ে পড়লেন অনুভব ভৌমিকের বাড়ির দিকে। মিস্টার দত্ত ও হরি দুজনে দাঁড়িয়ে অনুভব ভৌমিকের বাড়ির সামনে। তারা ক্রমাগত কলিং বেল বাজিয়ে যাচ্ছেন। কিছুক্ষণ পরে মিসেস ভৌমিক দরজা খুললেন। দরজা খুলতেই উনি পুলিশ দেখে অবাক।
মিস্টার দত্ত বললেন, নমস্কার ম্যাডাম, আমরা একবার আপনার হাজবেন্ডের সাথে কথা বলতে চাই। মিস্টার ভৌমিক বাড়িতে আছেন? মিসেস ভৌমিক বললেন, হ্যাঁ, কিন্তু কেন? ওপরে সিঁড়ি থেকে মিস্টার ভৌমিক নামতে নামতে বললেন, কে এসছে গো এত সন্ধ্যেতে? মিস্টার দত্ত ও হরি বিনা বাক্য ব্যয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন। এরপর মিস্টার ভৌমিকের দিকে তাকিয়ে বললেন, আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনাকে একবার আমাদের সাথে থানায় যেতে হবে। অনুভব ভৌমিক বললেন, মানে কেন? মিস্টার দত্ত বললেন, আসলে নতুন ব্রিজ যেখানে তৈরি হচ্ছে সেখানে কনস্ট্রাকশনের হেড তো আপনি, আর আপনাকে তো ফোনে সবটাই জানালাম। মিস্টার ভৌমিক এবার বললেন, হ্যাঁ, আপনারা ফোনে বললেন যে জায়গাটা সার্চ করতে হবে, আর কনস্ট্রাকশনের হেডও আমি, তাতে হয়েছেটা কি? মিস্টার ভৌমিক এই কথাটা একটু বিরক্তির সুরেই বলেছিলেন। হরি এবার মুখ খুললেন। তিনি বললেন, না, তেমন কিছুই না, শুধু সেই ব্রিজের নিচ থেকে একটা বাচ্চা মেয়ের কাটা মাথা পাওয়া গিয়েছে। এই যা, যে মেয়েটা 3-4 দিন আগে নিখোঁজ হয়ে গিয়েছিল সেই মেয়েটার। তবে আপনি চিন্তা করবেন না, আমরা জায়গাটা সিল করে দিয়েছি। মিস্টার ভৌমিক একটু উত্তেজিত হয়ে বললেন, নিখোঁজ বাচ্চা মেয়ে, কাটা মাথা, তাও আবার ব্রিজের নিচে, এসব কি বলছেন কি আপনি? আপনারা কি আমার সাথে রসিকতা করছেন? মিস্টার দত্ত একটু ধমকে সুরে বললেন, তো কি মনে হচ্ছে আপনার আমরা আপনার সাথে রসিকতা করছি? মিস্টার ভৌমিক একটু শান্ত হয়ে বললেন, না, মানে আমরা কিছুই বুঝতে পারছি না আসলে। মিস্টার দত্ত বললেন, সব বুঝতে পারবেন, আগে আপনি থানায় চলুন তারপর। মিস্টার ভৌমিক বললেন, তবে চলুন। মিসেস ভৌমিক বললেন, আপনারা মানুষটাকে খেতেও দিলেন না। মিস্টার ভৌমিক সান্ত্বনা স্বরে ওনার স্ত্রীকে বললেন, চিন্তা করো না তুমি, আমি কিছুই করিনি, তাই কিছুই হবে না আমার। আসছি আমি এখন, তুমি দরজাটা ঠিক করে লাগিয়ে দাও। মিস্টার দত্ত, হরি ও মিস্টার ভৌমিক 3 জনে গাড়িতে উঠে গিয়ে বসলেন। থানাতে এসে মিস্টার ভৌমিকের জিজ্ঞাসাবাদ শুরু করা হলো। মিস্টার দত্ত বললেন, তো মিস্টার ভৌমিক, প্রায় অনেক দিন ধরেই তো ব্রিজটার কাজ বন্ধ হয়েছিল, তারপর ধরুন স্থানীয় লোকজনের বিশ্বাস, বলি না দিলে নাকি ব্রিজ বানানোই যাবে না, তাই কি এমন করলেন? মিস্টার ভৌমিক চিৎকার করে উঠল, এসব কি বলছেন কি? এমন কাজ করা তো দূরের কথা, আমি ভাবতেও পারি না। তাছাড়া আমি এই ধরনের অন্ধবিশ্বাসগুলোকে মানিও না। এই ব্রিজ তৈরির কাজে অনেকেই যুক্ত আছে, আপনারা যান, তাদেরকে জিজ্ঞাসাবাদ করুন। মিস্টার দত্ত বললেন, হ্যাঁ, সে তো আমরা যাবই, আমরা একটা লিস্ট বানিয়ে নিয়ে প্রত্যেকের কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করব, আপনি সে ব্যাপারে চিন্তা করবেন না। কিন্তু এখন আপনাকে আমরা যেটা জিজ্ঞাসা করছি সেটা বলুন তো। আচ্ছা, এই ব্রিজটা তৈরির কাজ কবে থেকে শুরু হয়েছে একটু বিশদে বলুন। মিস্টার ভৌমিক বললেন, ব্রিজের ভিত পুজো করা হয় আগের সপ্তাহে, মানে 7-8 দিন আগে বলতে পারেন, আর কাজ শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। মিস্টার দত্ত এবার মনে মনে ভাবলেন, ব্রিজের ভিত পুজো করা হয় 7-8 দিন আগে, আর কাজ শুরু হয় বৃহস্পতিবার, এদিকে বর্ণা নিখোঁজ হয়েছে শুক্রবারে, আজ সোমবার। তাহলে যদি ভিত পুজো করা হয়েই থাকে, তাহলে তো ভিত পুজো করার পরই সুযোগ বুঝে এই কাজটা কেউ করেছে। কিন্তু যদি ব্রিজের কাজ এতদিন বন্ধ ছিল, তাহলে হিসেব তো মিলছে না। যাই হোক, তদন্ত সাপেক্ষ পুরোটাই। মিস্টার দত্ত বললেন, বেশ, আচ্ছা মিস্টার ভৌমিক, এই ব্রিজ তৈরি করার সময় নতুন কাউকে দেখেছেন আশেপাশে ঘোরাঘুরি করতে? মিস্টার ভৌমিক বললেন, সে তো গ্রামের কত লোকই ব্রিজ তৈরিতে দেখতে আসে, কে এসব করেছে কিভাবে বুঝবো বলুন তো? মিস্টার দত্ত বললেন, ওকে, আমরা আপাতত ওটাকে পরীক্ষার জন্য পাঠিয়েছি, রিপোর্টটা এলে মোটামুটি বুঝতে পারবো কিভাবে এই কাজটা কবে মোটামুটি করা হয়েছে। তবে আপনি
এই কিছুদিন মণিপুরের বাইরে যাবেন না। মিস্টার দত্ত বললেন, বাইরে যাবেন না মানে যাবেন না কিন্তু কিন্তু মিস্টার ভৌমিক বললেন, বাইরে যাব না মানে? আমার তো কাজ করতে গিয়ে শহরের বাইরে যেতেই হয়। হরি বলল, দেখুন, এসব বলে বা করে নিজের বিপদ বাড়াবেন না। আপনি কিন্তু অলরেডি সন্দেহের তালিকায় আছেন। পুলিশ আপনার গতিবিধির উপর নজর রাখবে। এখন আপনি বাড়ি যেতে পারেন। পরের দিন সকালবেলা মনিরপুরের প্রত্যেকের কানে পৌঁছে যায় এই ঘটনাটি। গোটা এলাকার মুখে মুখে এখন একটাই বিষয়, প্রত্যেকের মা বাবা তাদের সন্তানদের নিয়ে চিন্তিত। কথিত আছে, 3টে মাথা না পেলে নাকি বীজ হয় না, আর এখনো পর্যন্ত একটা খুন হয়েছে। তাই এই ব্যাপারে যতটা না লোকে দুঃখিত বন্যার মৃত্যু নিয়ে, তার থেকে অনেক বেশি সবাই আতঙ্কিত। সকাল 10টা হবে, মিস্টার দত্ত ও হরি পৌঁছে যান বন্যার বাড়িতে। বন্যার বাবা একমাত্র কথা বলার মতো অবস্থায় রয়েছেন। বন্যার মা গতকাল থেকেই অসুস্থ। তাই অগত্যা মিস্টার দত্ত বন্যার বাবাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, এই বিষয়ে আপনি কি কাউকে সন্দেহ করেন? মানে আপনার কি কেউ শত্রু আছে? বন্যার বাবা একটু ভেবে বললেন, না স্যার, আমি তো কারোর সাথে কোনোদিন খারাপ ব্যবহার করিনি, কখনো করিনি। বন্যা আমার খুব পানচ্ছল মেয়ে স্যার। মেয়ে হলে কি হবে, ভীষণ চঞ্চল ছিল, তাই ওকে খুব বকতাম, বলতাম একটু শান্ত হতে। এখন সে মেয়ে চিরঘুমে একদম শান্ত হয়ে গেছে স্যার, একদম শান্ত হয়ে গেছে। এই বলে বন্যার বাবা কুকিয়ে কুকিয়ে কাঁদতে লাগলেন। মিস্টার দত্ত বোঝালেন, দেখুন, ভেঙে পড়বেন না, একটু শান্ত হন। আচ্ছা, আপনি আরো একটা কথা বলুন তো, ঘটনার দিন বন্যা কোথায় কোথায় গিয়েছিল, কার কার সাথে দেখা করেছিল, আর আপনাদের বাড়িতে কি কেউ এসেছিল, মানে নতুন কেউ? বন্যার বাবা বললেন, না, বাড়িতে তো কেউ নতুন আসেনি। কাজের লোক যে আসে সেই একবার এসেছিল, আর সেদিন ছিল শুক্রবার, তো বন্যা স্কুলে গিয়েছিল। স্কুল করে সন্ধ্যে 7টা থেকে পুলক স্যারের পড়া ছিল, তাই বন্যা স্কুল থেকে ফিরে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে যায় 6:45 নাগাদ পুলক স্যারের কাছে। ওখানে 8:30 পর্যন্ত পড়া ছিল। বাড়ি ফিরতে 10 মিনিট লাগার কথা, কিন্তু রাত্রি 9:30টার মধ্যেও যখন ফিরল না, তখন আমাদের সন্দেহ হয়। প্রথমে ওর স্যারকে ফোন করি, তারপর বন্ধুদের বাড়িতে ফোন করে জানতে চাই। কেউই সঠিক কিছু বলতে না পারায় তারপর আমরা আপনাকে খবর দিই। হিসব তো আপনাকে আগেও বলেছি স্যার, কিন্তু এর মধ্যে কে যে আমার মেয়েটার এমন ক্ষতি করলো সেটাই বুঝতে পারছি না। মিস্টার দত্ত এতক্ষণ চুপ করেছিলেন। এবার তিনি বললেন, দেখুন, খুনি যেই হোক, একটা ব্যাপার কিন্তু আমি খুব নিশ্চিন্ত, সে আপনার মেয়েকে খুব ভালোভাবে চেনে, বলা যেতে পারে ভীষণ ভালোভাবে চেনে, আর কিছুদিন ধরে নজরে নজরেও রেখেছিল। তাই সে জানতো বন্যা কোথায় যায়, কখন যাচ্ছে, কেউ আছে কিনা ওর সাথে, আর সেই সুযোগটাই কিন্তু সে নিয়েছে। তবে বেশ, আমরা এখন উঠি। রিপোর্ট আসতে মোটামুটি 3-5 তো সময় লাগবেই, আর এর মধ্যে আমরা বাকিদের জিজ্ঞাসাবাদ করব। চিন্তা করবেন না, খুনি যেই হোক তাকে আমরা ধরবই ধরব। অন্যদিকে স্কুলের স্টুডেন্ট থেকে টিচার সকলের মুখে খালি একটাই কথা, অর্পিতা, সোহম, আলেয়া, মঙ্গল ও দেবস্মিতা আবারও এক জায়গায়। অর্পিতা বলল,
এই শুনেছিস তো তোরা কি হয়েছে? আমার তো ভাবতেই কেমন লাগছে রে, বন্যা আর নেই। আলিয়া কাঁদতে শুরু করলো। কাঁদতে কাঁদতে সে বলল, ওর সাথে যে কি এমন করতে পারলো, এমন আর কেনই বা করলো বলতো? মঙ্গল বলল, সে জানি না, তবে ব্রিজ তৈরি করতে নাকি 3টে মাথা লাগে, তাই এখন আমাদের খুব সাবধানে থাকতে হবে। আমার মা বাবা বলেছে আমায় দিতে আসবে আর নিতেও। বাকি বন্ধুরা সবাই বলল, হ্যাঁ আমাদের মা বাবারাও তাই বলেছে রে। দেবস্মিতা বলল, এই চল এবার আমরা সবাই ক্লাসে যাই, আর আমরা মাঠে থাকবো না, ক্লাস শুরু হবে। মাঠে 5 বন্ধুকে লক্ষ্য করে স্কুলের দারোয়ান কাউকে একটা ফোন করতে করতে বলল, হ্যালো, বলছি এইবারে কাকে তুলবো বলুন তো? এদের মধ্যে কে বেশি চঞ্চল বাচ্চা? আর তাছাড়া এই পূর্ণিমাতে তো জোড়া বলি লাগবে। ফোনে কথা বলতে বলতে দারোয়ান একটা বাঁকা হাসি হেসে বলল, ও আচ্ছা, দেবস্মিতা আর সোহম, বেশ বেশ, তাই হবে তাই হবে। দিন 5 পর সন্ধে তখন 7টা হবে। মিস্টার দত্ত ও হরি বন্যার বাড়িতে প্রবেশ করলেন। বন্যার মা এখন অনেকটা সুস্থ হয়েছেন ও শক্ত হয়েছেন আগের থেকে। তিনি মিস্টার দত্ত ও হরিকে ভেতরে যাবার জন্য আহ্বান জানালেন। মিস্টার দত্ত রিপোর্টটা দেখিয়ে বললেন, খুব আশ্চর্যজনকভাবে বন্যাকে হত্যা করা হয়েছে। বন্যার বাবা সেখানে উপস্থিত ছিলেন। তিনি বললেন, আশ্চর্যজনক মানে কিভাবে স্যার? মিস্টার দত্ত বললেন, নিখোঁজ হওয়ার দিন কিন্তু বন্যা খুন হয়নি, বরং তার 2 দিন পর, মানে বন্যা শুক্রবার নিখোঁজ হয়, কিন্তু বন্যাকে মারা হয় রবিবার। অপরাধীরা বন্যাকে 2 দিন আটক করে রাখার পর কেন খুন করলো সেটাই বুঝতে পারছি না। কারণ ব্রিজের ভিত পুজো তো হয়ে গিয়েছিল, তাহলে 2 দিন ধরে বন্যাকে কেন আটকে রাখা হয়? আর তাছাড়া এতে তো ওদের ধরা পড়ার ভয়টাও বেশি থাকবে। এমন কাজ অপরাধীরা জেনে বুঝে কেন করবে? হরি বলল, তাছাড়া বন্যাকে প্রথমে শক্ত কিছু দিয়ে মাথায় আঘাত করা হয়, তারপরে ভারী ধারালো কিছু দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। মিস্টার দত্ত বললেন, ধারালো ভারী অস্ত্রের ব্যবহার দেখে মনে হয় এটা বলি দেবারই নিদর্শন, কিন্তু 2 দিন যাবৎ কেন বন্যাকে আটক করে রাখা হলো সেটাই বুঝতে পারছি না। যদি ব্রিজের জন্যই বলি দেবে, তাহলে কাজটা শেষ করার তাড়া থাকতো, কারণ ব্রিজের কাজ একবার পুরোদমে শুরু হয়ে গেলে প্রচুর লোকজন, আর তাতেই ওদের অসুবিধে হবে কাজটা সারতে। হিসেব যেন কিছুই মিলছে না। হরি বলল, এই গত 5 দিন ধরে আমরা ব্রিজের কাজের সাথে যুক্ত প্রত্যেককে আলাদা আলাদা করে জিজ্ঞাসাবাদ করেছি, কারোর কথায় কোনো অসঙ্গতি দেখিনি। তবে গ্রামের লোক সবাই ব্রিজের কাজ দেখতে গিয়েছিল, কিন্তু সন্ধে নামলে আবার ফিরেও এসেছিল সেদিন। আর এদিকে তো বিশেষ কারোর বাড়িও নেই, তাই এত দূরে গিয়ে কাজটা করার একটা তো রিস্ক আছে। আর তাছাড়া বন্যাকে আটক করে রাখা হয়েছিল 2 দিন, তার জন্য একটা গোপন আস্তানাও দরকার। মিস্টার দত্ত বললেন, তবে আপনারা চিন্তা করবেন না, আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। এই বলে মিস্টার দত্ত ও হরি বেরিয়ে পড়লেন বন্যাদের বাড়ি থেকে। পরের দিন বিকেল, স্কুল ছুটি হতেই 5 বন্ধু প্রত্যেকে স্কুলের দিকে যায়। একে একে সবার মা কিংবা বাবা এসে ওদের নিয়ে যেতে থাকে। সোহম আর আলিয়া বাকি থাকে। শেষে আলিয়ার মাও এলো। আলিয়া তখন সোহমকে বলে, এই সোহম, তুই চল আমাদের সাথে,
তোর বাড়ি তো আমাদের বাড়ির রাস্তাতেই পড়বে। সোহম বলল, না রে, মা আজ স্কুলে ঢোকার সময়ই বলে দিয়েছে মার একটু কাজ আছে আজ শহরে, তাই মা সরাসরি ওখান থেকে আসবে, তাই দেরি হবে একটু। আমি যেন এখানেই দাঁড়িয়ে থাকি, ওয়েট করি মায়ের জন্য, কোথাও না যাই। তাই আমি যদি এখন তোদের সাথে চলে যাই আর মা এসে তো আমায় খুঁজবে, তারপর দেখতে না পেয়ে টেনশন করবে। না না, তুই বরং চলে যা, আমি মা এলেই বেরোবো। আলিয়া বলল, বেশ। তারপর হাসি মুখে একটা বাই বলে আলিয়া মায়ের সাথে বেরিয়ে গেল। একে একে স্কুলের যখন অন্য বাচ্চারাও চলে গেছে, ভিড় কমে এসেছে, তখন স্কুলের দারোয়ান সোহমের দিকে এগিয়ে এসে বলল, আরে সোহম বেটা, তুমি এখানে একা একা কেন দাঁড়িয়ে আছো? স্কুলের সব বাচ্চারাই তো চলে যাচ্ছে এক এক করে। সোহম বলল, না না, আমায় নিতে আসবে। দারোয়ান বলল, আমি তো সেটাই বলছি, তোমার মা আজ আমায় বলেছে সোহম যেন বড় কালীতলায় আমার জন্য অপেক্ষা করে। তোমার মা তো আজ শহর থেকে ফিরবে, তাই ওখানেই তোমাকে অপেক্ষা করতে বলেছে, বুঝলে? সোহম বলে, আমার মা আজ শহরে যাবে, তুমি কিভাবে জানো? দারোয়ানটা একটু মনে মনে বলে, এই নচ্ছর ছেলেটা সব দিকে নজর, খুব চালাক। কিন্তু দারোয়ান মুখে একটা হাসি রেখে বলল, তোমার মা যখন তোমায় স্কুলে দিতে এসেছিল, তোমার মা তো এই কথাগুলো তোমায় বলছিল, আমি তখন পাশেই ছিলাম। তারপর তুমি স্কুলের দিকে গেলে আর আমায় ডেকে তোমার মা বলল যে তোমার মা শহরের রাস্তা থেকে এই স্কুলের দিকে আসবে না, একদম বড় কালীতলায় এসে তো তারপর তোমাকে ওখান থেকে নিয়ে যাবে, তুমি যেন ওখানে গিয়ে অপেক্ষা করো। সোহম একটু মনে মনে ভাবলো, মা আমায় স্কুলে ওয়েট করতে বলল, আর তারপরে হঠাৎ দারোয়ান কাকুকে বলল আমি যেন বড় কালীতলায় ওয়েট করি। কেন? নাকি শহর থেকে ফিরে আবার স্কুলের রাস্তায় আসবে, তারপর আবার বাড়ির দিকে যাবে? এইসব করতে তো মার খুব কষ্ট হবে, তাই হয়তো এমন বলে থাকবে। না, মা যখন বলেছে তখন আমার বড় কালীর মন্দিরে ওখানেই যাওয়া উচিত, ওখানেই ওয়েট করা উচিত। বিকেল পেরিয়ে সন্ধে হয়ে গেছে। থানার মধ্যে মিস্টার দত্ত ও হরি নানান কাজ সারছেন। তখনই মিস্টার দত্তের ফোনটা বেজে উঠল। মিস্টার দত্ত হ্যালো বলতেই ফোনের ওপার থেকে গলা শোনা যায়। হ্যালো, হ্যালো মিস্টার দত্ত, আমি শুভম রায়, আমার ছেলে সোহম রায় পর্ণার বন্ধু ছিল। আমার ছেলেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না স্যার, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মিস্টার দত্ত বললেন, সে কি, শান্ত হন আগে, ঠিক কি হয়েছে বলুন তো। শুভম রায় বললেন, আমার ছেলে শুভম স্কুলে গিয়েছিল, ছুটির পর ওর মা বলেছিল ওকে স্কুলে ওয়েট করতে, আজ একটু দেরি হবে যেতে, কিন্তু ওর মা যখন যায় ওকে কোথাও খুঁজে পায় না। কেউ কেউ বলছে সোহম নাকি বেরিয়ে গেছে স্কুল থেকে। স্যার, ছুটির পর থেকে সোহমকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মিস্টার দত্ত বললেন, আপনারা সব জায়গায় খুঁজেছেন ভালোভাবে, মানে কোনো বন্ধুর বাড়িতে নেই তো? শুভম রায় বললেন, হ্যাঁ স্যার, সবাইকে ফোন করে জিজ্ঞাসা করেছি, কেউ জানে না স্যার। কেউ তো বলছিল ও তো স্কুলের মধ্যেই ছিল প্রথমে, তারপর যে যার মতো বাড়ি চলে গিয়েছিল স্যার। কেউ জানে না, কেউ কিচ্ছু বলতে পারছে না। মিস্টার দত্ত বললেন, ঠিক আছে, চিন্তা করবেন না, আমরা আসছি, দেখছি কি করা যায়। একটা ঘন কালো অন্ধকার ঘরে সোহম অজ্ঞান হয়ে পড়ে আছে। সামনে দারোয়ান দাঁড়িয়ে কাকে যেন একটা
ফোন করছেন আর বলছেন, আজ একটাকে তুললাম, কাল মেয়েটাকে তুলব। প্রায় 3.5 ঘন্টা কেটে গেছে সোহম নিখোঁজ। মিস্টার দত্ত স্কুলের প্রত্যেককে সেখানে জড়ো হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। জিজ্ঞাসাবাদ চলছে স্কুলের হল ঘরে, তবে কেউই সঠিক করে কিছু বলতে পারছে না। তার মধ্যে একজন বলল, স্যার, সোহম ছুটির পর দারোয়ানটার সাথে কথা বলছিল। মিস্টার দত্ত স্কুলের দারোয়ানের দিকে তাকাতেই সে বলল, আমি কি জানি স্যার, আমি তো সোহম বেটাকে এখানেই অপেক্ষা করতে বলছিলাম। আমায় নিয়ে কেন টানাটানি করছেন স্যার? মিস্টার দত্ত দারোয়ানটার দিকে তাকালেন আর একটু ধমকে সুরেই বললেন, চুপ করুন, সন্দেহের ঊর্ধ্বে কিন্তু কেউ নয়, আপনিও না। মিস্টার দত্ত দারোয়ানের দিকে কথা বলতেই তিনি লক্ষ্য করলেন দারোয়ানের হাতের সেই পোড়া দাগটা, আর বুঝলেন এই দাগটা 6-7 দিন আগেকার, এর বেশি হবে না। মিস্টার দত্ত হরির কানে কানে গিয়ে বললেন, এই হরি, এটার উপর একটু নজর রাখতে হবে, বুঝলে? হরি বলল, হ্যাঁ স্যার, ঠিকই বলেছেন, এটাকে আমারও একটু সন্দেহ হচ্ছে। মিস্টার দত্ত দারোয়ানটাকে ডেকে জিজ্ঞাসাবাদ করলেন। তিনি বললেন, এটা কিভাবে? দারোয়ান বলল, আগে স্যার রান্না করতে গিয়ে, আমি সন্ধ্যায় রান্নার কাজ করি কিনা। মিস্টার দত্ত বললেন, রান্নার কাজ কার বাড়িতে? আগে স্যার অনুভব ভৌমিকের বাড়িতে। সন্ধ্যায় রান্নার কাজটা আমি করি আর কি। আসলে এই স্কুলের দারোয়ানের টাকায় কি সংসার চলে বলুন তো, তাই আর কি। মিস্টার দত্তের সন্দেহটা যেন আরো বেড়ে গেল। মিস্টার দত্ত জিজ্ঞাসা করলেন, তা আপনার বাড়িতে কে কে আছে? দারোয়ান বলল, আগে স্যার বউ আর ছেলে, কিন্তু ছেলে বাড়িতে থাকে না স্যার, বাইরে থাকে, বাইরে পড়াশোনা করে। মিস্টার দত্ত বললেন, বাবা, ছেলে বাইরে থাকে, তাহলে তো প্রচুর খরচ, এত টাকা কে দেয়? দারোয়ান বলল, আগে স্যার ওই অনুভব স্যার দেন, আর আমাদের এই হেড ম্যাম দেন, উনি খুব দয়ালু স্যার। মিস্টার দত্ত মনে মনে ভাবলেন, ঠিক ধরেছি আমি, এই অনুভব ভৌমিকই কিছু একটা করেছেন। এরপর পুলিশেরা আরো অন্যদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। ঠিক এমন সময় হেড ম্যাম আর দারোয়ান একে অপরের সাথে কথা বলছেন। হেড ম্যাম দারোয়ানটাকে বলছে, আমি জানি ওটাকে তুমিই চুরি করেছ। তুমি জানো ওই জিনিসটা কতটা মূল্যবান, কিভাবে তোমার কাছ থেকে ওই জিনিসটা আদায় করতে হয় খুব ভালো করে জানি, কিন্তু তাই ভালোই ভালোই বলছি, জিনিসটা আমায় ফেরত দাও, না হলে তোমার কপালে দুঃখ আছে। হরি ওদের দুজনের কথাবার্তা আড়াল থেকে শুনছিল। এরপর হরি ওদের কাছে যেতেই দারোয়ানটা হেডম্যামের থেকে একটু দূরে চলে গেল। এরপর হরি হেডম্যামকে জিজ্ঞাসা করলেন, কি ম্যাডাম, ও কি কিছু চুরি করেছে আপনার? হেডম্যাম বললেন, আরে তেমন কিছু নয়, আপনি চিন্তা করবেন না, আসলে আমার মনে হচ্ছে ওর একটু অভাবটা বেড়েছে, তাই ওর হাত টানের স্বভাব দেখা দিয়েছে। তবে চিন্তা করবেন না, ওকে কিভাবে ম্যানেজ করতে হয় আমি জানি। হরি হেসে বললেন, আচ্ছা বেশ। এরপর জিজ্ঞাসাবাদ হয়ে যাওয়ার পর হরি আর মিস্টার দত্ত বেরিয়ে পড়লেন স্কুল থেকে। সেখানে ঘন্টা 2 পর তারা পাঁচুদার চায়ের দোকানে চা খাচ্ছিলেন আর কেসটা নিয়ে ডিসকাস করছিলেন। মিস্টার দত্ত হরিকে জিজ্ঞাসা করলেন, এই বলছি, দারোয়ানটার দিকে নজর রাখার জন্য একটা লোক বলেছে তো? হ্যাঁ স্যার, বলা হয়েছে। ওরা কথা বলতে বলতেই মিস্টার দত্তের ফোনটা বেজে উঠল। মিস্টার দত্ত এতটাই কথায় মগ্ন ছিলেন যে প্রথম দিকটাই তিনি বুঝতে পারেননি।
এরপর বুঝতে পেরেই তিনি ফোনটা রিসিভ করলেন। ফোনের ওপার থেকে বলল, স্যার আমি কমল বলছি। এই দারোয়ানটার নজর রাখার ব্যাপারে হরি স্যার আমায় বলেছিল। ও হ্যাঁ, বলুন কি হয়েছে? দারোয়ানটা আবার কি কিছু করেছে? স্যার, আমি এই দারোয়ানটার উপর অনেকক্ষণ থেকে নজর রাখছিলাম। এই দারোয়ানটা যেখানে যেখানে যাচ্ছিল আমিও ঠিক সেখানে সেখানেই ওর পিছু নিয়েছিলাম। হঠাৎ দেখি এই দারোয়ানটা বাচ্চারা যেখানে বাংলা টিউশন পড়ে সেখানে আসে। তারপর একটা বাচ্চা মেয়ের সাথে ওকে কথা বলতে দেখে আমার একটু সন্দেহ হয় স্যার। আমি সেই জন্য আপনাকে ফোন করলাম। স্যার স্যার আমার মনে হচ্ছে বাচ্চা মেয়েটা ওই বুড়ো বটতলার দিকে যাচ্ছে আর ওই দারোয়ানটা পিছু নিয়েছে স্যার। স্যার আমাকে নজর রাখতে হবে স্যার। আমি ফোনটা রাখলাম স্যার, আপনারা দুটো এখানে চলে আসুন। কথা শেষ না হতেই ফোনটা কেটে দিল। আর মিস্টার দত্ত হরিকে বললেন, হরি চলো, আমাদের সময় নেই, আমাদের বুড়ো বটতলার দিকে একবার যেতে হবে, ফাস্ট কাম অন। তারপর ঘটনাস্থলে যখন পৌঁছায় তখন ঘটনাটা পুরো জমে গিয়েছে। দারোয়ানটা দেবস্মিতার গলার কাছে একটা ছুরি ধরে আছে, আর ওদিকে পুলিশের লোক কমল ক্রমাগত বলে যাচ্ছে দারোয়ানটাকে, ওই বাচ্চা মেয়েটাকে ছেড়ে দেওয়ার জন্য। আর এদিক থেকে হরি আর মিস্টার দত্ত পেছন দিকে দারোয়ানের একদম রিভলভারটা মাথার কাছে ধরেছে। তারপর আস্তে আস্তে মিস্টার দত্ত দারোয়ানটাকে বলল, ভালো বলছি, ছেড়ে দে বাচ্চা মেয়েটাকে, না হলে বেঁচে ফিরতে পারবি না। ঘটনাটা এতটাই আচমকিত ভাবে হলো যে দারোয়ানটা কিছু বোঝার আগেই হরি ওই ছোড়াটা দারোয়ানটার হাত থেকে কেড়ে নিল আর দেবস্মিতাকে তাদের কাছে নিয়ে নিল। আর এই সুযোগে মিস্টার দত্ত দারোয়ানটাকে ধরে ফেলল। মিস্টার দত্ত হরিকে আর কমলকে নির্দেশ দিল, এই শয়তানটাকে জেলে ভরো। আর এইসবের পেছনে আসলে যে কার মাথা সেই নামটা আমাদের জেনে বের করতে হবে, আর বাচ্চা ছেলেটাকেও আমাদের উদ্ধার করতে হবে। আপাতত এই বাচ্চা মেয়েটার বাড়িতে ফোন করে ব্যাপারটা জানাও, সবাইকে থানায় আসতে বলো। দেবস্মিতা ও তার বাবা মা থানায় উপস্থিত। সেখানে দেবস্মিতা জানায় যে সে টিউশন থেকে ছুটির পর বাড়ি ফিরবে বলে বাবার জন্য অপেক্ষা করছিল। তবে দারোয়ান কাকু তার কাছে গিয়ে বলে দেবস্মিতার বাবা নাকি দেবস্মিতাকে নিতেই আসছিল, কিন্তু বুড়ো বটতলার কাছে দেবস্মিতার বাবার একটা অ্যাক্সিডেন্ট হয়। সেটা শুনেই দেবস্মিতা কিছু না ভেবে বুড়ো বটতলার দিকে দৌড়ে যায়। তবে সেখানে কেউ কোথাও ছিল না। আর সেই সুযোগে দারোয়ান কাকু তার হাত ও মুখ চেপে ধরে। এরপর বাকি ঘটনা তো সবারই জানা। মিস্টার দত্ত বললেন, ভাগ্যিস আমরা ঘটনাস্থলের কাছাকাছি ছিলাম আর কমল ওই দারোয়ানটার দিকে নজর রাখছিল, তাই অঘটন এড়ানো গেল। তবে এবার ওই বাচ্চা ছেলেটাকে উদ্ধার করতে হবে, তাই দারোয়ানটা মুখ খোলার অপেক্ষায় থাকলে আর চলবে না, ওর বাড়িটা সার্চ করা দরকার। মিস্টার দত্ত হরিকে জিজ্ঞাসা করলেন, কি ওই শয়তানটা কিছু বলল? হরি উত্তর দিল, না স্যার। মিস্টার দত্ত বললেন, ও যতক্ষণ না মুখ খুলছে ওকে ডান্ডা দিয়ে সোজা করো, ওর বাড়িটা আমরা সার্চ করব। তবে অনুভব ভৌমিককে এবার আমরা হাতে নাতে ধরবো। আমার ধারণা এসবের পেছনে উনিই আছেন। তার আগে পুলিশ ফোর্স দিয়ে ওর বাড়িটা ঘেরাও করা দরকার। মিস্টার দত্ত আর কথা না বাড়িয়ে অন্য দুজন পুলিশ সঙ্গী নিয়ে বেরিয়ে গেলেন দারোয়ানটার বাড়ি সার্চ করতে। অন্যদিকে তিনি ফোর্স পাঠালেন মিস্টার অনুভব ভৌমিকের বাড়ি ঘেরাও করার জন্য। আর হরির উপর দায়িত্ব দিয়ে গেলেন দারোয়ানটার মুখ থেকে কথা বের করার জন্য। মিস্টার দত্ত দারোয়ানটার বাড়ি গিয়ে সব জিনিস সার্চ করতে থাকে। অস্থির অবশ্য কাজে বাঁধে দেবার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। মিস্টার দত্ত বললেন, আপনার স্বামীকে আমরা হাতে নাতে ধরেছি, তাই সেক্ষেত্রে আপনার আমাদের সহযোগিতা করা উচিত। উল্টে আপনি যদি আমাদের কাজে বাধা দেন
তবে সেটা কিন্তু আপনার জন্য মঙ্গলের হবে না। প্রায় 15-20 মিনিট ধরে তন্ন তন্ন করে তল্লাশি চালায় মিস্টার দত্ত ও তার দুজন পুলিশ সঙ্গী। অবশেষে উদ্ধার হয় একটা রহস্যজনক ডায়েরি। মিস্টার দত্ত ডায়েরিটা দেখে বেশ পুরনো বলে মনে করেন। সেটা প্রথম পাতা জুড়ে বড় বড় করে লেখা, আজীবন যৌবন ধরে রাখার জন্য তন্ত্র সাধনার নিয়মাবলী। মিস্টার দত্ত মনে মনে ভাবলেন, যৌবন ধরে রাখার জন্যই কি এই নৃশংসভাবে শিশুগুলোকে বলি দেওয়া হচ্ছিল? ডায়েরি থেকে তিনি জানতে পারেন, সামনে পূর্ণিমাতে দুটো বাচ্চার বলি দিলে এই কাজ সম্পূর্ণ হতো, আর বাচ্চাগুলোকে এই জন্য কিডন্যাপ করছিল শয়তানটা, আর তারপর পূর্ণিমা রাত্রে তাদের বলি দিত। উফ, কি ঘৃণ্য আর নৃশংসময় কাজ। ভাবতে মিস্টার দত্তের গা গুলিয়ে এলো, সারা শরীর কেঁপে উঠল রাগে। কিন্তু কি ডায়েরির শেষে কার নাম? এই ডায়েরির মালিক তবে কে? এমন কি এই কাজগুলো করেছেন? মিস্টার দত্তের ডায়েরির পাতা থেকে চোখ সরে না। অন্যদিকে তার ফোনটা ক্রমাগত বেজে চলে। কিছুক্ষণ পর মিস্টার দত্ত যখন ফোনটা রিসিভ করে, হরি ফোনের ওপার থেকে জানায়, স্যার, এই দারোয়ানটা সব স্বীকার করেছে। মিস নবরত্ন মজুমদার এই কাজগুলো করেছেন। হ্যাঁ, স্কুলের হেড ম্যাম। তার বাড়ির বাগানে একটা সিঁড়ি রয়েছে স্যার। সেই সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলে পাওয়া যাবে একটা গুপ্ত ঘর। সেখানে রয়েছে একটা বিশাল কালী মূর্তি। প্রত্যেক অমাবস্যা ও পূর্ণিমাতে সেখানে যজ্ঞ চলে তান্ত্রিক উপাচার। সেখানে যজ্ঞে আহুতি দিতে গিয়ে এই দারোয়ানটা তার হাতটা পুড়িয়ে ফেলেছিল। 12 বছর ধরে চলছিল এই সাধনা। তবে দ্বাদশতম বর্ষে, মানে এই বর্ষেই অমাবস্যাতে একটি ও পূর্ণিমাতে জোড়া বাচ্চার বলি দিলে তবে এই যৌবন অনন্তকাল ধরে রাখা সম্ভব। আর এই কাজের জন্য বাচ্চাগুলোকে নির্বাচন করা হয়েছিল সেই সব যারা একটু চঞ্চল প্রকৃতির। তাই বর্ণাকে কিডন্যাপ করে 2 দিন আটক করে রাখা হয়েছিল ও তাকে নানান তান্ত্রিক উপাচারের পরে বলি দেয়া হয়। আর এসব কাজের সঙ্গী হলো স্কুলের দারোয়ানটা। কিন্তু এই যজ্ঞে হেড ম্যাম একটা বিশেষ মন্ত্র পাঠ করত। কথা ছিল এই মন্ত্র বলে দেবে দারোয়ানকে, কিন্তু মিস মজুমদার এই কথার খেলাফ করায় দারোয়ান বাবাজি তার উপর চটে যান ও ডায়েরিটা চুরি করেন তার বাড়ি থেকে। মিস্টার দত্ত বললেন, হ্যাঁ, আমরা ডায়েরিটা উদ্ধার করতে পেরেছি। এবার বাচ্চাটাকে উদ্ধার করে খুনিকে শাস্তি দেবার পালা। আমি মিস মজুমদারের বাড়িতে ফোর্স পাঠাচ্ছি, তুমিও এসো। আমরা বেকার মিস্টার ভৌমিকের সন্দেহ করছিলাম। মিস্টার দত্ত ও হরি মিস মজুমদারের বাড়ি পৌঁছালে পুলিশের সাথে দারোয়ানটাকে দেখে মিস মজুমদার ঘাবড়ে যান। তিনি পালাবার চেষ্টা করেন। মিস্টার দত্ত তাকে সাবধান করে দিয়ে বলেন, কোনো লাভ নেই ম্যাডাম, আপনার খেলা শেষ। আপনার বাড়ি আমরা ঘেরাও করে রেখেছি। মিস্টার দত্ত এবার হরিকে মিস মজুমদারকে গ্রেপ্তার করার জন্য নির্দেশ দেন। অন্যদিকে ওনার বাড়ির নিচে গুপ্ত ঘর থেকে সোহমকে উদ্ধার করা হয়। সেখানে উদ্ধার হয় বলি দেওয়ার সে বিশেষ অস্ত্রটি। জিজ্ঞাসাবাদ করার পর বর্ণার দেহটিকে উদ্ধার করা হয়েছিল। এরা দুজন বর্ণাকে বলি দিয়ে তার দেহটা বস্তায় মুড়ে একটা ফাঁকা মাঠে কবর দেয়, আর পুলিশকে বিভ্রান্ত করার জন্য মাথাটা রেখে আসে নতুন ব্রিজের কাছে। এসব করা হয় যাতে পুলিশ বুঝতে না পারে আর ভাবে বলি দেওয়ার কাজটা করা হয় নতুন ব্রিজ তৈরি করার জন্য। কি নিপুণ নৃশংস মনের হত্যা লীলা, ভাবা যায় না। তবে বন্যার দেহটা উদ্ধার করার পর হিন্দু শাস্ত্র মতে তার সৎকার করা হয়। দিন 3 মধ্যেই সোহম সুস্থ হয়ে ওঠে। স্কুলে নতুন স্যার আসে। 5 বন্ধু আবারও একসাথে এক ছন্দে ফেরে, আর দোষীরা শাস্তি পায়। বন্যার আত্মাও এতে শান্তি পায়। এতক্ষণ আপনারা শুনছিলেন মনিরপুরী শিশু বলি। গল্প ভালো লাগলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন ও বন্ধুদের সাথে অতি অবশ্যই শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্তই। আবারও ফিরে আসবো অন্য কোনো গল্প নিয়ে। ততদিনে ভালো থাকবেন।